নমস্কার আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। আমরা বিগত কয়েকদিন ধরে ঋতুচর্চার যে সমস্ত তোমাদের শর্ট কোশ্চেন এবারের জন্য ইম্পর্টেন্ট, মানে এসে কিউ কোশ্চেন 2 নাম্বার করে, সেগুলো নিয়ে উপস্থিত হচ্ছি। আগের দিন যারা ক্লাস করো না তাদের জন্য বলবো, আগের দিন 15টা কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। আজকে আর যে বাকি রয়েছে ঋতুচর্চা থেকে এবছরের তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো নিয়ে উপস্থিত হয়েছি। এখানে সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার দুটোই দেওয়া আছে, সংস্কৃত বাংলা দুটোতেই দেওয়া আছে। যদি তোমাদের প্রয়োজন হয়, যারা দেখো না এখনও পর্যন্ত, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই যাও, ভিডিও গিয়ে দেখো এবং অবশ্যই এইরূপ ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও। তাহলে আমি যখনই যেইরূপ তোমাদের জন্য ক্লাস নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো পেয়ে যাবে। এখানে ব্যাকরণ থেকে সব কিছু ধরে ধরে পড়ানো হয়। অবশ্যই যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা প্রত্যহ আমার ক্লাস করো তাদের উদ্দেশ্যে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে ভালোবাসা থাকলো। চলো আজকে আমরা তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই ঋতুচর্চার পরের যে কোশ্চেনগুলো এবছরের জন্য এসে কি কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমরা দেখে নিই। আমি ধরে ধরে পড়িয়ে দিচ্ছি, যতটা টাইম ধরে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা আমার হাতে লেখা বুঝতে পারো কি না পারো, সেই জন্য ধরে ধরে করাচ্ছি। তারপরেও যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমার ভাষাটা ভালো করে শুনবে এবং শুনে স্টপ করে করে কোশ্চেনগুলো তুলে নেবে। আর আমি একটা কথা মানে আমার খারাপ লাগে, সবাই দেখো কিন্তু আমি যে আমার যে কষ্ট করে তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে উপস্থিত হচ্ছি এবং যে টাইমটা দিচ্ছি, আমার নিজের টাইম, মানে বিভিন্ন কাজের ভেতর থেকেও আমি যে তোমাদের জন্য টাইম বের করে ক্লাসগুলো দিচ্ছি, তারপরেও তোমরা দেখার পরে কিন্তু লাইক করো না। এটা খুব খারাপ লাগে। লাইকের জন্য সত্যি কথা বলবো কোনো মানে হাতের কষ্টও হয় না আর কোনো পয়সাও লাগে না। অতএব একটা লাইক করা যেতে পারে, সেটা শুধুমাত্র কেবলমাত্র আমি যাতে মোটিভেশন পাই তোমাদের ভালো লেগেছে ক্লাসগুলো তার জন্যই বলা। কিন্তু তোমরা করতে চাও না, তো ছাড়ো, না করবে না করবে সেটা তোমাদের ব্যাপার, একবারে ব্যক্তিগত ব্যাপার। আমি বললাম শুধু আমার খারাপ লাগে তাই বললাম। চলো আজকের ঋতুচর্চার প্রশ্ন উত্তর পর্বের যে কোশ্চেনটা ফার্স্ট রয়েছে সেটা কি বলা হয়েছে, বসন্তে কে কায়াগ্নিকে বাধা দান করে। বসন্তে কে কায়াগ্নিকে বাধা দান করে, তার অ্যান্সার কি বলেছে, শরীরে সঞ্চিত শ্লেষা বসন্তকালের সূর্যের কিরণের তাপে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে শরীরের কায়াগ্নিকে নষ্ট করে দেয়, ফলে বহু রোগ দেখা যায়। কি বলেছে, শরীরের সঞ্চিত শ্লেষা বসন্তকালের সূর্যের কিরণের তাপে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে শরীরের কায়াগ্নিকে নষ্ট করে দেয়, ফলে বহু রোগ দেখা যায়। এটাকেই সংস্কৃতে কি বলবে, বসন্তে কে কায়াগ্নিকে বাধা দেয়, বলবে বসন্তে কায়াগ্নিং কহ বাধতে। বসন্তে কায়াগ্নিং কহ বাধতে। অ্যান্সার কী হবে সংস্কৃতে, বসন্তে সূর্যকিরণ প্রভাবাৎ নিশ্চিতঃ শ্লেষা কায়াগ্নিং বাধতে ততঃ বহুন রোগান পরিলক্ষ্যন্তে। বসন্তে সূর্যকিরণ প্রভাবাৎ নিচিতঃ শ্লেষা কায়াগ্নিং বাধতে ততঃ বহুন রোগান পরিলক্ষ্যতে। এটা হলো আমাদের প্রথম কোশ্চেনের সংস্কৃতের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখব, দিনকৃদ্ভাভি ঋতঃ। দিনকৃদ্ভাভি ঋতঃ কার বর্ণনা এখানে করা হয়েছে। বসন্ত ঋতুতে সে কাকে বাধা দেয়। বসন্ত ঋতুতে সে কাকে বাধা দেয়। অ্যান্সার কি বলেছে, দিনকৃদ্ভাভি ঋতঃ শ্লেষার বর্ণনা এখানে করা হয়েছে। শ্লেষার বর্ণনা করা হয়েছে মানে আমাদের সর্দি কাশি যেটার জন্য হয় তাকেই বলা হচ্ছে শ্লেষার বর্ণনা করা হয়েছে। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার, বসন্ত ঋতুতে সে কায়াগ্নিকে বাধা দান করে। বসন্তের ঋতুতে সে কায়াগ্নিকে বাধা দান করে। সংস্কৃতে কি বলেছে, এরই সংস্কৃত যে অ্যান্সার আর কোশ্চেন, দিনকৃদ্ভাভিরিতঃ কস্যাহ বর্ণনা অত্র ক্রিয়াতে। দিনকৃদ্ভাভিরিতঃ কস্যা বর্ণনা অত্র ক্রিয়াতে। অ্যান্সার কী হবে, দিনকৃদ্ভাভিরিতঃ শ্লেষমায়াः বর্ণনা অত্র ক্রিয়তে। শ্লেষমায়াः বর্ণনা অত্র ক্রিয়তে। সেকেন্ড কোশ্চেন কি, বসন্ত ঋতৌ সা কিং বাধতে। বসন্ত ঋতুতে সে কাকে বাধা দান করে না, বসন্ত ঋতৌ সা কায়াগ্নিং বাধতে। বসন্ত ঋতু সে
কায়াগ্নিকে বাধা প্রদান করে। বসন্ত ঋতৌ সা কায়াগ্নিং বাধতে। 3 কোশ্চেনে কি বলেছে? কখন বহুরোগ উৎপন্ন হয় বা বেড়ে যায়? কখন বহুরোগ উৎপন্ন হয় বা বেড়ে যায়, এটা আমরা সেকেন্ড যে কোশ্চেন দেখলাম, মানে এই যে কোশ্চেনের অ্যান্সারটা দেখলাম তারই অ্যান্সার হবে, তাই বলা হয়েছে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে। শুধু কোশ্চেনটা এখানে বলা হয়েছে কি, দিনকৃদ্ভাভি ঋতः কস্যা বর্ণনা অত্র ক্রিয়তে বসন্ত ঋতৌ শাকিং বাধতে, সেটারই অ্যান্সার এখানে হবে। শুধু কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে, কখন বহুরোগ উৎপন্ন হয় বা বেড়ে যায়। তাহলে কি হবে না, বসন্ত ঋতুতে কি হয় না, বসন্ত ঋতুতে শ্লেষার বর্ণনা, বসন্ত ঋতুতে এখানে কি অ্যান্সারটা কোশ্চেনটা দিয়েছে, কখন বহুরোগ উৎপন্ন হয় এবং বেড়ে যায়। তাহলে অ্যান্সার কি হবে, যে বসন্ত ঋতুতে কি হয় না, বহু রোগের দেখা দেয়। বসন্ত ঋতুতে বহু রোগের দেখা দেয় এবং তখন কি হয় না, আমাদের বহু রোগ বেড়ে যায়, মানে বহু রোগের দেখা যায়, কারণ সেটা হচ্ছে না বসন্ত ঋতুতে কায়াগ্নিকে বাধা প্রদান করে বসন্ত ঋতু। এটাই অ্যান্সার হবে, তার জন্য 2 নম্বর প্রশ্নের উত্তর বলা হয়েছে। তাই সেখানে কোশ্চেনটা কী হবে, সংস্কৃতে বহুন রোগান কদা প্রকুরুতে বর্ধন্তে বা, ওই অ্যান্সার একই হবে, যে বসন্ত ঋতুও বহু রোগান, বসন্ত ঋতুও, আগের কোশ্চেনের অ্যান্সার কি বলেছে দেখো, সেভাবেই হবে, বসন্ত ঋতুও বহু রোগান বর্ধন্তে বাড়িয়ে দেয়। কারণ কি না, তখন সেখানে বলবে যে সে কী করে, কায়াগ্নিং বাধতে, কায়াগ্নিং বাধতে, কারণ সে বা কায়াগ্নিকে বাধা প্রদান করে। এটাই লিখলে এখানের অ্যান্সার হয়ে যাবে 3 নম্বরের অ্যান্সার। এবার আমরা চলো 4 নম্বরের অ্যান্সারে কি বলেছে দেখব। 4 নম্বরে কোশ্চেন বলেছে, শিশির ঋতুর পর কোন ঋতু আসে, সেই ঋতুতে কি কি কর্ম করানো উচিত? শিশির ঋতুর পর কোন ঋতু আসে? শিশির ঋতুর পর অ্যান্সার, শিশির ঋতুর পর বসন্ত আসে। শিশির ঋতুর পর বসন্ত আসে, সেই ঋতুতে কি কি কর্ম করানো উচিত? বলা হয়েছে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার, বসন্ত ঋতুতে বমন ইত্যাদি কাজ করানো উচিত। বসন্ত ঋতুতে বমন ইত্যাদি কাজ করানো উচিত। এই কোশ্চেনের সংস্কৃত কোশ্চেন, শিশির ঋতঃ পরং কহ ঋতু আগচ্ছতি, শিশির ঋতুর পরে কোন ঋতু আসে? অ্যান্সার, শিশির ঋতঃ পরং বসন্ত আগচ্ছতি, শিশির ঋতুর পর বসন্ত আসে। পরের কোশ্চেন, তস্মিন ঋতৌ কানি কর্মাণি কারয়েত, তস্মিন ঋতৌ ওই ঋতু কানি কর্মাণি কারয়েত, কি কাজ করায়? বলা হয়েছে তস্মিন ঋতৌ বমনাদিনী কর্মাণি কারয়েত, তস্মিন ঋতৌ বমনাদিনী মানে বমি ইত্যাদি কর্মাণি কাজ কারয়েত করায়। 5 নম্বর কোশ্চেন, বমন ইত্যাদি কর্ম কখন এবং কেন করানো উচিত? বমন ইত্যাদি কর্ম কখন এবং কেন করানো উচিত, ওই আগের কোশ্চেনের অ্যান্সার। বসন্তকালে কফজনিত রোগসমূহের উপশমের জন্য বমন ইত্যাদি কাজ করানো উচিত। বসন্তকালে কফজনিত রোগসমূহের উপশমের জন্য বমন ইত্যাদি কাজ করানো উচিত। এরই সংস্কৃতে কি বলেছে, সংস্কৃত কোশ্চেন দেখব। সংস্কৃত কোশ্চেনে কি বলেছে, বমনাদিনী কর্মাণি কদা কিমর্থম চ কারয়েত, বমনাদিনী কর্মাণি কদা কেন, কিমর্থম কি কারণে চ কারয়েত করানো উচিত। তাতে বলা হয়েছে বসন্তে কফজনিতানাং রোগানাম উপশমনার্থং বমনাদিনী কর্মাণি কারয়েত। বসন্তে কফজনিতানাং, বসন্তে কফজনিত রোগানাম, কফজনিত রোগের উপশমনার্থম, উপশমের জন্য বমনাদিনী বমি ইত্যাদি কর্মাণি কারয়েত, বমি ইত্যাদি কাজ করানো উচিত। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনে কি বলেছে, দিবা স্বপ্নং চ বর্জয়েত, কখন দিবানিদ্রা বর্জন করা উচিত? দিবা স্বপ্নং চ বর্জয়েত, কখন দিবানিদ্রা বর্জন করা উচিত? অ্যান্সার কি বলেছে, বসন্ত ঋতুতে দিবানিদ্রা বর্জন করা উচিত। বসন্ত ঋতুতে দিবানিদ্রা বর্জন করা উচিত। পরের কোশ্চেন কি বলেছে, এই সময়ে দিবানিদ্রা ছাড়া অন্য আর কি বর্জন করা উচিত? এই সময়ে, পরের কোশ্চেনের অ্যান্সার, এই সময়ে দিবানিদ্রা ছাড়া ভারী, টক জাতীয়, তৈলাক্ত ও মিষ্টি জাতীয় খাদ্য এবং পানীয় বর্জনীয়।
বলা হচ্ছে এই সময় দিবানিদ্রা ছাড়া ভারী টক জাতীয় তৈলাক্ত এবং মিষ্টি জাতীয় খাদ্য এবং পানীয় দুটোই বর্জন করা উচিত। এরই সংস্কৃত কোশ্চেন এবং অ্যান্সার কি বলেছে দেখব। কি বলেছে? দিবা স্বপ্নং চ বর্জয়েত। দিবা স্বপ্নং কদা বর্জয়েত। দিবা স্বপ্ন যে বর্জন কখন বর্জন করা উচিত? অ্যান্সার কি বলেছে? বসন্ত ঋতুও দিবা স্বপ্নং বর্জয়েত। বসন্ত ঋতুতে দিবা স্বপ্ন বর্জন করা, সরি, দিবা স্বপ্নং বর্জয়েত, দিবা স্বপ্ন বর্জন করা উচিত। তাহলে সেখানে দিবা নিদ্রা, দিবা স্বপ্নং কদা বর্জয়েত। ওহো, আচ্ছা, স্বপ্নও বললে হবে, নিদ্রা বললেও হবে, কোনো অসুবিধা নেই। দিবা স্বপ্নম বর্জয়েত, দিবা স্বপ্ন বর্জন করা উচিত। এরই পরের কোশ্চেন, অস্মিন সময়ে দিবা স্বপ্নম অতিরিক্তং কি কিঙ্ক অন্যথ বর্জয়েত। এরই কোশ্চেনের অ্যান্সার, অস্মিন সময়ে দিবা স্বপ্নং অতিরিক্তং গুরু অম্ল স্নিগ্ধ মধুরম অন্নপানাং বর্জয়েত। গুরু ভারী, অম্ল টক, স্নিগ্ধ এবং মধুর। স্নিগ্ধ মানে হালকা তৈলাক্ত এবং মধুর মিষ্টি জাতীয় অন্নপানাঙ্ক মানে খাদ্য বা পানীয় দুটোই বর্জয়েত বর্জন করা উচিত এখানে বলা হয়েছে। 7 নম্বরের কোশ্চেন বলেছে, ময়ূখৈ পদটির দুটি পর্যায় পদ পদ্যাংশ থেকে বেছে নিয়ে লিখো। ময়ূখৈ এই যে পদটা দেওয়া হয়েছে, এই পদটা দুটো পর্যায় পদ পদ্যাংশ থেকে বেছে নিয়ে লিখতে বলেছে। ময়ূখৈ পদের দুটি পর্যায় পদ কী কী আছে দেখব। ময়ূখৈ পদটির দুটি পর্যায় পদ হলো ভাবিহি এবং রশ্মিভিহি। ভাবিহি এবং রশ্মিভিহি এই দুটো হচ্ছে ময়ূখৈ পদের পর্যায় পদ। এটাকেই সংস্কৃতে কি বলেছে? ময়ূখৈ পদস্য দে পর্যায় পদম অস্তি। কি না, সরি, কোশ্চেনটা নিচে দেওয়া হয়ে গেছে, উপরে অ্যান্সারটা দেওয়া হয়ে গেছে। এই কোশ্চেনটা কি কোথায় আছে? এখানে দেখো, এই যে দেওয়া আছে এই দাগটাই হচ্ছে কোশ্চেনের দাগ, আর এটা অ্যান্সারের দাগ। আগে অ্যান্সারটা দেওয়া হয়ে গেছে, একটু তোমরা ধরে লিখে নেবে। কোশ্চেনটা কি বলেছে? ময়ূখৈ পদস্য দে পর্যায় পদম পদ্যাংস্যাৎ চিত্তা লিখিত। বলেছে ময়ূখৈ পদস্য দে পর্যায় পদম পদ্যাংস্যাৎ চিত্তা লিখত। পদ্যাংশ থেকে চিহ্নিত করো বা দেখে লিখো। অ্যান্সার কি বলেছে? ময়ূখৈ পদস্য দে পর্যায় পদম অস্তি ভাবিহি এবং ভাবিহি রশ্মিভিহি চ। ভাবিহি এবং রশ্মিভিহি চ এই দুটো হচ্ছে ময়ূখৈ পদের পর্যায় পদ, যেটা আমাদের পাঠ্যাংশে রয়েছে। তারপরের কোশ্চেন কি বলেছে? 8 নম্বর কোশ্চেন, গ্রীষ্মে সূর্য অত্যধিক পরিমাণে কি শোষণ করে? গ্রীষ্মে সূর্য অত্যধিক পরিমাণে কি শোষণ করে? অ্যান্সার কি বলেছে? গ্রীষ্মে সূর্য সমস্ত স্নেহ পদার্থ অর্থাৎ আর্দ্রভাব অত্যধিক পরিমাণে শোষণ করে। গ্রীষ্মে সূর্য সমস্ত স্নেহ পদার্থ অর্থাৎ আর্দ্রভাব অত্যধিক পরিমাণে শোষণ করে। পরের কোশ্চেন কি বলেছে? রবিহি পদের পর্যায়বাচক পদ লেখো। রবিহি পদটার পর্যায়বাচক পদ, সেখানে কি বলেছে? রবিহি পদটির পর্যায়বাচক পদটি হলো ভাস্করহ। রবিহি পদের পর্যায়বাচক পদটি হলো ভাস্করহ। ওই কোশ্চেনটাকে সংস্কৃতে বলেছে, গ্রীষ্মে রবিহি কিং পেপিয়তে। কি পান করে? গ্রীষ্মে রবি কি পান করে? না, গ্রীষ্মে রবিহি স্নেয়ং পেপিয়তে। গ্রীষ্মে রবি স্নেহ জাতীয় বা যে সমস্ত আর্দ্রতা রয়েছে সেগুলোকে পান করে। রবিহি ইতি পদস্য পর্যায়পদং লিখত। রবি পদের পর্যায়পদ লিখো। রবি ইতি পদস্য পর্যায়পদম অস্তি ভাস্করহ। রবি ইতি পদস্য পর্যায়পদম অস্তি ভাস্করহ। তাহলে রবি পদের পর্যায়পদ কি? না, ভাস্কর। এটা হচ্ছে রবি পদের পর্যায়পদ। 9 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখব। 9 নম্বর কোশ্চেনে বলেছে, গ্রীষ্মে সূর্য কার স্নেহ পদার্থ বারবার পান করে? একই কোশ্চেন, শুধু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। গ্রীষ্মে সূর্য কার স্নেহ পদার্থ বারবার পান করে? বলা হয়েছে গ্রীষ্মে সূর্য জগতের স্নেহ পদার্থ বারবার পান করে। গ্রীষ্মে সূর্য জগতের স্নেহ পদার্থ বারবার পান করে। পরের কোশ্চেন বলেছে, পেপিয়তে পদটির অর্থ সংস্কৃত ভাষায় লেখো। পেপিয়তে পদটির অর্থ সংস্কৃত ভাষায়, পেপিয়তে মানে পান করা, এটা বাংলা অর্থ, একে বলেছে সংস্কৃত ভাষায় লিখতে। কি বলেছে? সংস্কৃত ভাষায় পেপিয়তে পদটির অর্থ হলো পুনঃ পুনঃ পিবতি, পুনরায় পুনরায় পান করা। তাহলে সংস্কৃত ভাষায় পেপিয়তে পদটির অর্থ হলো পুনঃ পুনঃ পিবতি। ওই কোশ্চেনটাকে সংস্কৃতে কি বলেছে? গ্রীষ্মে রবিহি কস্য স্নেহং পেপিয়তে। গ্রীষ্মে রবি কার স্নেহ পদার্থ পান করে?
গ্রীষ্মে রবিহি জগতঃ স্নেহং পেপীয়তে। গ্রীষ্মে রবি জগতের স্নেহ পদার্থ পান করে। পেপীয়তে পদস্য অর্থং সংস্কৃত ভাষায়াং লিখত। পেপীয়তে পদের সংস্কৃত ভাষায় লেখো। কি বলেছে অ্যান্সার? পেপীয়তে পদস্য অর্থং ভবতি। পেপীয়তে পদের অর্থ হলো সংস্কৃত ভাষায়াং, সংস্কৃত ভাষাতে, পুনঃ পুনঃ পিবতি, পুনরায় পুনরায় পান করা, পুনঃ পুনঃ পিবতি। 10 নম্বর কোশ্চেন কি বলেছে? গ্রীষ্মকালে কী ধরনের খাদ্যদ্রব্য স্বাস্থ্যকর হয়ে থাকে? গ্রীষ্মকালে কী ধরনের খাদ্যদ্রব্য স্বাস্থ্যকর হয়ে থাকে? গ্রীষ্মে সুস্বাদু, স্নেহ, রস বিশিষ্ট, শীতল দ্রব্য অর্থাৎ জলীয় খাদ্য এবং পানীয়ের সেবন হিতকর বলে মনে করা হয়। গ্রীষ্মে সুস্বাদু, স্নেহ, রস বিশিষ্ট মানে তৈলাক্ত জাতীয়, শীতল দ্রব্য অর্থাৎ জলীয় খাদ্য, পানীয়ের সেবন হিতকর বলে মনে করা হয়। কোশ্চেন সংস্কৃতে কি বলেছে ওটাকেই। গ্রীষ্মে কীদৃশম অন্নপানং হিতকরং ভবতি। গ্রীষ্মে কীরকম অন্নপান মানে খাদ্য এবং জলীয় হিতকর হয়? না, গ্রীষ্মে সুস্বাদু স্নিগ্ধং শীতং দ্রব্যম অন্নপানম চ হিতকরং ভবতি। গ্রীষ্মে সুস্বাদু, স্নিগ্ধ এবং শীতল দ্রব্য এবং অন্নপানম মানে খাদ্য এবং পান হিতকর বলে মনে করা হয়। 10 নম্বরের কোশ্চেন। এবার 11 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। 11 নম্বরে বলেছে গ্রীষ্মকালে কে অবসন্ন হয় না? গ্রীষ্মকালে কে অবসন্ন হয় না? কি বলা হয়েছে? গ্রীষ্মকালে যে ব্যক্তি ঘৃত, দুগ্ধ ও শালি তণ্ডুলের অন্ন ভোজন করে সে অবসন্ন হয় না। গ্রীষ্মকালে যে ব্যক্তি ঘৃত, দুগ্ধ এবং শালি তণ্ডুল মানে নতুন যে ধান, সেই ধান থেকে যে চাল হয়, সেই যে চালের অন্ন যিনি গ্রহণ করেন সে কিন্তু অবসন্ন হয় না। সেটাকে সংস্কৃতে কি বলেছে? গ্রীষ্মে কহ ন সিদতি, অবসন্ন হয় না সিদতি। গ্রীষ্মে জহজন ঘৃতং পয়ঃ দুধ, ঘৃতং ঘি পয়ঃ দুধ এবং শালান্নং এবং শালি ধানের অন্ন চ খাদতি খেয়ে থাকে, সহ এব ন সিদতি সেই ব্যক্তি সিদতি মানে অবসন্ন হয় না। 12 কোশ্চেন কি বলেছে দেখো। শালান্নং ভজন কার বর্ণনা এখানে করা হয়েছে? শালান্নং ভোজন কার বর্ণনা এখানে করা হয়েছে? অ্যান্সার শালান্নং ভোজন গ্রীষ্ম ঋতুর বর্ণনা এখানে করা হয়েছে। পরের কোশ্চেন কি বলেছে? শালি তণ্ডুল ছাড়া এই সময় কি কি খাওয়া উচিত? পরের কোশ্চেন অ্যান্সার শালি তণ্ডুলের অতিরিক্ত এই সময়ে ঘি ও দুধ খাওয়া উচিত। শালি তণ্ডুলের অতিরিক্ত এই সময় ঘি এবং দুধ খাওয়া উচিত। এটাকেই সংস্কৃতে কি বলেছে? শালান্নং ভোজন কস্য বর্ণনা অত্র কৃত। শালান্নং ভোজন গ্রীষ্ম ঋত বর্ণনা অত্র কৃতাহা। পরের কোশ্চেন কি বলেছে? শালান্নম অতিরিক্তম অস্মিন সময়ে কিং কিং খাদনীয়ম। এই সময় শাল্যধান ছাড়াও আর কি কি খাওয়া উচিত? অ্যান্সার পরে কি বলেছে? শাল্যন্নম অতিরিক্তম মানে শালিধানের অন্ন ছাড়াও অতিরিক্ত অস্মিন সময়ে ঘৃতং পয়ঃ চ খাদনীয়ম ঘি এবং দুগ্ধ পান করা উচিত। 13 দাগের কোশ্চেন কি বলেছে? কোন ঋতুতে এবং কেন বায়ু বিকার হয়ে থাকে? অ্যান্সার বর্ষাকালে ভূমি থেকে বাষ্প তো উঠতে থাকে, মেঘ থেকে জলধারা বর্ষিত হয় এবং জল অম্লপাক হয়। তাই এই সময় শরীরে অগ্নিবল তথা জঠরাগ্নি ক্ষীণ হওয়ার কারণে বায়ু রোগের প্রকোপ বৃদ্ধি পায়। ভালো করে লিখবে। বর্ষাকালে ভূমি থেকে বাষ্প উঠতে থাকে, মেঘ থেকে জলধারা বর্ষিত হয় আমরা জানি, এবং এই সময় তার জন্য জলের অম্লপাকটা বেড়ে যায়। তাই এই সময় শরীরের যে অগ্নিবল রয়েছে, আমাদের শরীরের যে পাওয়ার রয়েছে, সেটা জঠরাগ্নি ক্ষীণ হওয়ার কারণে সেই সময় আমাদের জঠরাগ্নি মানে পেটের যে অগ্নি, সেটা যে আমাদের খাদ্য পাচন করতে যে সহায় করে, সে পেটের অগ্নিটা ক্ষীণ হয়ে যায় মানে হালকা হয়ে আসে, যার কারণে আমাদের বায়ু রোগের প্রকোপ বৃদ্ধি পায় মানে গ্যাস অ্যাসিডিটির প্রকোপটা বৃদ্ধি পায়, বেড়ে যায়। এটাকে সংস্কৃতে কি বলেছে আমরা দেখব। বলেছে কস্মিন ঋতৌ কথং চ পবনাদয়ঃ কুপ্পন্তি। কোন ঋতুতে পবন, কেন পবন মানে হচ্ছে বায়ু রোগের কুপ্পন্তি বেড়ে যায়? অ্যান্সার কি বলেছে? বর্ষাসু ভূবাষ্পং, বর্ষার সময় ভূবাষ্প মানে ভূমি থেকে যে বাষ্প ওঠে, মেঘ বর্ষণাৎ মেঘ থেকে বৃষ্টি হয়, পাকাত জলস্থ অম্লাৎ তাই জলের অম্ল বৃদ্ধি পায়, এবং শরীরস্য অগ্নিবলে শরীরের অগ্নিবল ক্ষীণে মানে ক্ষীণ হয়ে যায়,
তাই প্রবণাদয়ঃ কুপ্পন্তি, তাই পবন ইত্যাদি কি হয়, পবন মানে বায়ুরও কুপ্পন্তি বেড়ে যায়। তাহলে কি হলো, বর্ষাসু ভূবাষ্পং মেঘ বর্ষণাৎ পাকাৎ জলস্য অম্লাৎ চ শরীরস্য অগ্নিবলে ক্ষীণে পবনাদয়ঃ কুপ্পন্তি। 14 নম্বর কোশ্চেন কি বলেছে আমরা দেখব। 14 নম্বরে বলেছে বর্ষাকালে কীরকম খাওয়া দাওয়া করা উচিত। বর্ষাকালে বর্ষাজনিত শীতের দিনে শরীরের বায়ু প্রশমনের জন্য পর্যাপ্ত পরিমাণে অম্ল, লবণ এবং স্নেহরস বিশিষ্ট, মানে স্নেহরস মানে কি, প্রোটিন জাতীয় খাদ্যদ্রব্য ভোজন করা উচিত। বলা হয়েছে বর্ষাকালে বর্ষাজনিত শীতের দিনে শরীরের বায়ু প্রশমনের জন্য পর্যাপ্ত পরিমাণে অল্প লবণ এবং স্নেহরস বিশিষ্ট খাদ্যদ্রব্য ভোজন করা উচিত। এগুলো বলেছে বলে এই নয় যে প্রচুর পরিমাণে খাবো, বলা হয়েছে পর্যাপ্ত পরিমাণে, যতটা আমাদের শরীরের পক্ষে প্রয়োজন ঠিক ততটাই খেতে হবে। ওটাকেই সংস্কৃতে কি বলেছে, বর্ষাসু কীদৃশম অন্নপানং ভোক্তব্যম, বর্ষাকালে কীরকম অন্নপানি মানে খাদ্য এবং পানীয় গ্রহণ করা দরকার। বর্ষাসু বাত বর্ষাকুলে বিশেষ শীতে দিবসে দেহস্য বায়োঃ শান্তয়ে পর্যাপ্তম অম্ল লবণ স্নেহঙ্ক ভোক্তব্যম। বলা হচ্ছে বর্ষাকালে বাত বর্ষাকুলে মানে এই সময় বর্ষার আবহাওয়ার জন্য বিশেষ শীতে, সেই বর্ষাকালের যে শীতটা হয় সেই দিবসে দেহস্য বায়ু শান্তয়ে, দেহের বায়ু শান্ত করার জন্য পর্যাপ্ত পরিমাণে অম্ল মানে টক, লবণ এবং স্নেহ প্রোটিন জাতীয় খাদ্য ভোক্তব্য গ্রহণ করা উচিত। পরের কোশ্চেন 15 দাগের কোশ্চেন কি বলেছে, অহনি পদের পর্যায়বাচক পদটি উল্লেখ করে বিপরীত তার্থক পদটি লেখো। অহনি পদের পর্যায়বাচক পদটি উল্লেখ করে বিপরীত অর্থটি লেখো, মানে পর্যায় পদও লিখতে বলেছে, মানে সমার্থক পদও বলেছে, আবার বলেছে বিপরীত অর্থ কি। অহনি পদটির পর্যায়বাচক পদটি হলো দিবসে এবং তার বিপরীত অর্থটি হলো রাত্রৌ। পর্যায় পদ হলো দিবসে এবং বিপরীত পদ হলো রাত্রৌ। তাহলে অহনি পদের পর্যায় পদ মানে সমার্থক পদ কি, দিবসে, আর বিপরীত পদ হলো রাত্রৌ। এটাকে সংস্কৃতে কি বলেছে, অহনি ইতি পদস্য পর্যায় পদম উল্লেখ্য বিলোম পদম লিখত। তাহলে পর্যায় পদ মানে কি সমার্থক শব্দ, আর বিলোম পদ মানে হচ্ছে বিপরীত শব্দ। অ্যান্সার কি হবে, অহনি ইতি পদস্য পর্যায় পদম দিবসে, অহনি এর পর্যায় পদ হলো দিবসে, বিলোম পদঙ্ক, বিলোম পদ হচ্ছে রাত্রৌ, চ ইতি, বিলোম পদ হচ্ছে রাত্রৌ। 16 দাগের কোশ্চেন কি বলেছে, কোন ঋতুতে পিত্ত কুপিত হয়। কোন ঋতুতে পিত্ত কুপিত হয়, পাঠ্যাংশানুসারে এই ঋতুর একটি বৈশিষ্ট্য লেখো। কোন ঋতুতে পিত্ত কুপিত হয় সেই ঋতুর একটা বৈশিষ্ট্য লিখতে বলেছে। অ্যান্সার কি বলেছে, শরৎ ঋতুতে পিত্ত কুপিত হয়। শরৎ ঋতুতে পিত্ত কুপিত হয়। এই শরৎ ঋতুর একটা বৈশিষ্ট্য কি, পাঠ্যাংশানুসারে এই ঋতুর একটি বৈশিষ্ট্য হলো যে এই সময়ে শারদীয় শ্বেত পুষ্পের মাল্য ধারণ করতে হবে। এই সময় শারদীয় শ্বেত পুষ্পের মাল্য ধারণ করতে হবে, মানে শ্বেত পুষ্প মানে সাদা ফুলের মালা ধারণ করতে হবে। এটাকেই সংস্কৃতে কি বলেছে, কস্মিন ঋতৌ পিত্তং কুপ্যতি, কোন ঋতুতে পিত্ত কুপিত হয় না, শরদী পিত্তং কুপ্যতি, শরৎ ঋতুতে পিত্ত কুপিত হয়। পাঠ্যানুসারেণ অস্য ঋতঃ বৈশিষ্ট্যম মেকং লিখত, এই ঋতুতে একটা বৈশিষ্ট্য লেখো এই ঋতুর, সেটা কি, পাঠ্যানুসারেণ অস্য ঋত একং বৈশিষ্ট্যম, পাঠ্যানুসারে এই ঋতুর একটি বৈশিষ্ট্য হলো ভবতি হয় যৎ যেহেতু অস্মিন সময়ে শারদানি মাল্যানি ধারণীয়ানি, এই সময় তো অস্মিন সময়ে শারদানি মানে শরতের যে শ্বেত পুষ্প, সেই শ্বেত পুষ্পের মাল্যানি ধারণীয়ানি ধারণ করা উচিত। তারপরে 17 নম্বর কোশ্চেন কি বলেছে, 17 নম্বর কোশ্চেনে বলেছে প্রায়ঃ শরদী কুপ্যতি, শরৎকালে প্রায় কে কেন কুপিত হয়। প্রায়ঃ শরদী কুপ্যতি, শরৎকালে প্রায় কে কেন কুপিত হয়। বলা হয়েছে শরৎকালে বর্ষার শীতে অভ্যস্ত শরীর হঠাৎ সূর্যকিরণের উত্তাপে আক্রান্ত হলে শরীরে জমে থাকা পিত্তের প্রকোপ বৃদ্ধি পায়। শরৎকাল কি হয়, বর্ষাকালের পর শরৎকাল আসে, আর সেই শরৎকালে বর্ষার শীতে অভ্যস্ত যে শরীরটা সেটা হঠাৎ করে রশ্মির উত্তাপে আক্রান্ত হলে শরীরের জমে থাকা যে পিত্ত তার প্রকোপটা কি হয় না বেড়ে যায়। এটাকেই সংস্কৃতে কি বলেছে, প্রায়ঃ শরদী কুপ্যতি,
শরদি প্রায়ঃ কহ কিমর্থং কুপ্যতি, কে কেন রেগে যায়? না বলা হয়েছে শরদি বর্ষা শীত চিতাঙ্গানাং সহসা এব অর্করশ্মিভিঃ তপ্তানা মাচিতং পিত্তং কুপ্পন্তি। বলা হচ্ছে শরৎকালে শীতের যে একটা ঠান্ডা ভাব সেইটা অঙ্গে কি হয় থাকে, এবং সহসা যখন অর্করশ্মিভি মানে সূর্যের তাপ বেড়ে যায় তখন তপ্তানাং সেই তাপটাকে সহ্য করতে না পেরে পিত্তং কুপ্পতি, পিত্ত কি হয় না কুপিত হয়ে ওঠে। 18 নম্বর কোশ্চেনে কি বলেছে, শরৎকালে পিত্ত উপশমের জন্য সঠিক মাত্রায় সুমিষ্ট, আচ্ছা সরি এখানেও 18 নম্বর কোশ্চেনটা নিচে দেওয়া হয়ে গেছে, অ্যান্সারটা উপরে দেওয়া হয়ে গেছে, তোমরা একটু দেখে লিখে নেবে, এখানে কোশ্চেন বলে লেখা আছে আর এখানে দেওয়া আছে দাগ। শরৎকালে পিত্ত উপশমের জন্য কি কি খাদ্য গ্রহণ করা উচিত? যেহেতু পিত্ত কুপিত হয় এই সময় শরৎকালে, তাহলে কি কি খাদ্য গ্রহণ করা উচিত? বলা হচ্ছে শরৎকালে পিত্ত উপশমের জন্য সঠিক মাত্রায় সুমিষ্ট, শীতল, লঘু এবং তিক্ত খাদ্য গ্রহণ করা উচিত। সুমিষ্ট মানে মিষ্টি জাতীয়, শীতল মানে ঠান্ডা, লঘু মানে হালকা এবং তিক্ত মানে যাকে বলছে তিতা মানে তিতা জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। একেই সংস্কৃতে কি বলা আছে, শরদৃতৌ পিত্ত প্রশমনায় কিং কিং অন্নপানং কুর্যাৎ। শরতের পিত্ত প্রশমনের জন্য কি কি অন্ন এবং পানীয় খাওয়ার দরকার? বলা হচ্ছে শরদৃতৌ পিত্ত প্রশমনায় মধুরং শীতং এবং সতিক্তম অন্নপানং লঘু মাত্রায়া সেব্যম, মানে লঘু মাত্রায় মানে হালকা মাত্রাতে খাওয়া উচিত। যেগুলো বলা হলো সেগুলো হালকা মাত্রাতে খাওয়া উচিত শরৎকালে, এটা বলা হয়েছে। এরপরে আর 2-3টে কোশ্চেন আছে। 19 বলেছে শরৎকালে কেমন বস্ত্র ধারণ করা উচিত, বা শরৎকালে কেমন বস্ত্র ধারণ করা উচিত? অ্যান্সার হচ্ছে শরৎকালে স্বচ্ছ বস্ত্র ধারণ করা উচিত। শরৎকালে স্বচ্ছ বস্ত্র ধারণ করা উচিত। পরের কোশ্চেন বলেছে বাসাংসি পদটির পর্যায়বাচক পদটি কী হবে? বাসাংসি পদের সমার্থক শব্দ, পর্যায়বাচক পদ মানে সমার্থক শব্দ কী হবে? বাসাংসি পদটির পর্যায়বাচক পদটি হলো বস্ত্রাণী। বাসাংসি পদটির পর্যায়বাচক পদ হলো বস্ত্রাণী। এটাকেই সংস্কৃতে কি বলেছে, শরৎকালে কীদৃশানি বাসাংসি ধারণীয়ানি। শরৎকালে কীরকম বস্ত্র ধারণ করা উচিত? বলা হচ্ছে শরৎকালে বিমলানি বাসাংসি ধারণীয়ানি। শরৎকালে পরিষ্কার বস্ত্র ধারণ করা উচিত। পরের কোশ্চেন বাসাংসি ইতি পদস্য পর্যায় পদং কিং ভবতি। বাসাংসি ইতি পদের পর্যায় পদ কি মানে সমার্থক পদ কি? বাসাংসি ইতি পদস্য পর্যায় পদং ভবতি বস্ত্রাণী। বাসাংসি এই পদের পর্যায় পদ হচ্ছে বস্ত্রাণী। পরের আর 3টে কোশ্চেন কি বলেছে, 20তে শরৎকালে কি কি প্রশংসিত হয়? শরৎকালে কি কি প্রশংসিত হয়? শরৎকালে শারদীয় শ্বেত পুষ্পের মাল্যধারণ, নির্মল বস্ত্র পরিধান এবং সন্ধেবেলায় চন্দ্রকিরণ সেবন অত্যন্ত প্রশংসনীয় বলে বিবেচিত হয়। শরৎকালে শারদীয় শ্বেতপুষ্পের মাল্যধারণ, নির্মল বস্ত্র পরিধান এবং সন্ধ্যাবেলায় চন্দ্রকিরণ সেবন মানে চাঁদের আলো খাওয়া অত্যন্ত প্রশংসনীয় বিবেচিত হয়। চাঁদের আলো খাওয়া মানে কি? চাঁদের আলোয় থাকা, এটা অত্যন্ত প্রশংসনীয় বলে বিবেচিত হয়। এটাকেই সংস্কৃতে কি বলেছে, শরৎকালে কিং কিং প্রশস্যন্তে, কি কি প্রশংসনীয়? শরৎকালে শরদানি মাল্লানি মানে শরৎকালে যে শ্বেত পুষ্পের মালা, নির্মলানি বাসাংসি নির্মল বস্ত্র, প্রদোষে মানে সন্ধেবেলা ইন্দু রশ্ময়শ্চ প্রশস্যতে। প্রদোষে সন্ধেবেলা ইন্দু মানে চাঁদের রশ্ময় চাঁদের রশ্মি প্রশস্যন্তে মানে প্রশংসার যোগ্য। 21 কোশ্চেন কি বলেছে, চন্দ্রকিরণ কোন ঋতুতে কখন প্রশংসিত হয়? ওই একই কোশ্চেন শুধু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। চন্দ্রকিরণ কোন ঋতুতে কখন প্রশংসিত হয়? শরৎকালে সন্ধ্যার সময় চন্দ্রকিরণ প্রশংসিত হয়। শরৎকালে সন্ধ্যার সময় চন্দ্রকিরণ প্রশংসিত হয়। ওকেই সংস্কৃতে কি বলেছে, ইন্দু রশ্ময়ঃ চাঁদের রশ্মি কস্মিন ঋতৌ কদাচ প্রশস্যন্তে কোন সময় প্রশংসার যোগ্য হয়? শরদি প্রদোষকালে শরতের সন্ধ্যার সময় ইন্দু রশ্ময় চাঁদের রশ্মি প্রশস্যন্তে মানে প্রশংসার যোগ্য হয়। 22 কি বলেছে, সূর্য এবং চন্দ্র অর্থে পদ্যাংশে কি পদ প্রযুক্ত হয়েছে? সূর্য এবং চন্দ্র অর্থে
আমাদের পদ্যাংশে কি কি হয়েছে, ওই তো ইন্দু আর হয়েছে রবি বা ভাস্কর, ইন্দু ভাস্কর। তার সূর্য এবং চন্দ্র অর্থে পদ্যাংশে কি কি পদ প্রযুক্ত হয়েছে, তার অ্যান্সার কি বলেছে, সূর্য অর্থে অর্ক এবং চন্দ্র অর্থে ইন্দু পদটি আমাদের যে পাঠ্যাংশে সেখানে প্রযুক্ত হয়েছে। সূর্য অর্থে অর্ক এবং চন্দ্র অর্থে ইন্দু পদটি প্রযুক্ত হয়েছে। এটাকেই সংস্কৃতে বলে কি বলেছে, সূর্য তথা চন্দ্র ইতি অর্থে পদ্যাংশে কিং পদং প্রযুক্তম। সূর্য তথা চন্দ্র ইতি অর্থে পদ্যাংশে কিং পদং প্রযুক্তম। অ্যান্সারে কি বলেছে, সূর্য ইত্যর্থে অর্ক তথা চন্দ্র ইত্যর্থে ইন্দু ইতি পদং পদ্যাংশে প্রযুক্তম। সূর্য ইতি অর্থে একসঙ্গে, ইতি অর্থে অর্ক তথা চন্দ্র ইতি অর্থে ইন্দু ইতি পদং পদ্যাংশে প্রযুক্তম, আমাদের পদ্যাংশে প্রযুক্ত হয়েছে। এই 22টা কোশ্চেন আজকের জন্য তোমাদের দিলাম, এটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আশা করছি তোমরা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে, আর যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করে অন্তত মোটিভেশান দিও, যাতে আমি ক্লাসগুলো করার জন্য মোটিভেশান পাই। আর পারলে বন্ধুদের তার সাথে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হতে পারে। যারা নতুন এসেছো এইরূপ ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও। তাহলে আমি যখনই যেইরূপ ভিডিও দেবো সময় মতো সেগুলো নোটিফিকেশান আকারে তোমাদের ফোনে চলে যাবে এবং তোমরা সেগুলোকে টাইম মতো দেখতে পাবে, এবং অবশ্যই পরীক্ষার সময় তো সাজেশান থাকবেই। তো চলো আজ কথা না বাড়িয়ে এখানেই স্টপ করছি। যতক্ষণ না নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।